ডেঙ্গু জ্বরে সারা দেশ আক্রান্ত, কিন্তু ডেঙ্গুর জ্বর কিনা সেটি আমরা নির্দিষ্ট অনেকে বলতে পারি না, কারণ আমাদের গ্রামেগঞ্জে আমরা সবাই ফার্মেসি করলো FCPS। আসলে কিন্তু ডেঙ্গু জ্বরে যখন জ্বর না কমে তখন রোগীরা কিন্তু অসুস্থ হয়ে যায়, রোগীর চেয়েও কিন্তু রোগীর ওয়ারিশগণ অসুস্থ হয়ে যায়, যার ফলে গিয়ে পল্লী চিকিৎসকেরা বেশিরভাগ ক্ষেত্রে ডাইক্লোফেনাক এটি ব্যবহার করে থাকে। কিন্তু ডাইক্লোফেনাক যদি ডেঙ্গু জ্বর হয়ে থাকে, ডাইক্লোফেনাকটি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, অনেক সময় প্রাণঘাতীও হতে পারে। কারণটা হচ্ছে যখন কারো ডেঙ্গু জ্বর হয় তখন তার প্লাটিলেট কমে যায় এবং রক্ত জমাট বাঁধা বন্ধ করে দেয়, এবং যে জিআই ব্লিডিংয়ে কিন্তু যে পচনতন্ত্রের কিন্তু ঝুঁকি বেড়ে যায়, যার কারণে গিয়ে রেনাল ফিশারও ফেটে যেতে পারে। কিন্তু যার কারণে গিয়ে ডাইক্লোফেনাক, আইবুপ্রোফেন এবং কিটোটিফেন এই ধরনের কিন্তু যে ওষুধগুলো রয়েছে, অর্থাৎ ডেক্সাইবুপ্রোফেন, নেফ্রক্সিন, এই ধরনের ওষুধগুলো আপনি জ্বরের মধ্যে, ডেঙ্গু জ্বরের মধ্যে ব্যবহার করা যায় না। বিশেষ করে আমরা ডাইক্লোফেনাক সাবস্টিটিউট যেটা ব্যবহার করি, এটা কিন্তু আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ বলে মনে করি। শুধু এটি না, বিজ্ঞান এখানে একটি কথা বলেছে যে একটি ডেঙ্গু জ্বরের রুগী কীভাবে আপনি চিনবেন। রুগীটা চিনতে হলে আপনাকে সর্বপ্রথম একটি জায়গায় ঢুকতে হবে, তার চোখ দিয়ে ব্লাড যাচ্ছে কিনা, নাক দিয়ে ব্লাড যাচ্ছে কিনা, বমি হচ্ছে কিনা, সারা শরীর ব্যথা কিনা এবং মাথা ব্যথা কিনা, তার চোখ লালচে হয়েছে কিনা এবং শরীরে প্রচণ্ড ব্যথা জয়েন্টে এই ধরনের সিমটম যদি তার থাকে তাহলে হতে পারে ডেঙ্গু। তাহলে ডেঙ্গুতে আপনি মুখস্থ একটা অ্যান্টিবায়োটিক দিলেন, কিন্তু আপনি ডেঙ্গু জ্বরের মধ্যে আপনার ডাইক্লোফেনাক দিলেন, কিন্তু অনেকে তো আমরা পরীক্ষা করি নাই, কিন্তু ডাইক্লোফেনাক দেওয়ার পরে রোগীর মাথা ঘুরোচ্ছে, প্রচুর দুর্বল হচ্ছে, পেট ব্যথা হচ্ছে, প্রচণ্ড পেট ব্যথা হচ্ছে। কিন্তু এই সময় যদি আপনার কারোর যদি ফাইলসের সমস্যা থাকে তাহলে ডাইক্লোফেনাক কিন্তু ওই যে প্লাটিলেট ভেঙে ফেলে ডেঙ্গু, যার কারণে গিয়ে রক্ত জমাট করতে পারে না। দ্রুত রক্তগুলি যে কোনো মুহূর্তে আপনার রেনাল ফিশার বা আপনার রেনাল দিয়ে বা পায়খানার রাস্তা দিয়ে ফাইভ হতে বের হতে পারে, বা প্রস্রাব দিয়েও বের হতে পারে, বা মুখ দিয়েও বের হতে পারে, নাক দিয়েও বের হতে ব্লাড, তখন কিন্তু আপনাকে আর বাঁচানো সম্ভব হয় না। যার কারণে গিয়ে সবসময় সতর্ক থাকতে হবে। আমাদের পল্লী চিকিৎসক যারা রয়েছেন বা যারা ফার্মেসি ডাক্তার রয়েছেন, যারা প্রেসক্রিপশন কপি করেন, তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, কখনো ডাইক্লোফেনাক মুখস্থ দিবেন না। আর ভাইরাসের ক্ষেত্রে কখনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। কিন্তু আপনি যদি একটা প্যারাসিটামল যদি আপনি দৈনিক কিন্তু 6 থেকে 8 বার পর্যন্ত আপনি প্যারাসিটামল ইউজ করতে পারেন, কিন্তু আমাদের সমাজে কিন্তু অনেকে বুঝবে না যে এতবার প্যারাসিটামল কেমনি ব্যবহার করা যায়। আমরা যদি পার কেজি হিসাব করি তাহলে একজন প্রাপ্তবয়স্ক মানুষ অবশ্যই দৈনিক 8,000 মিলিগ্রাম প্যারাসিটামল সেই বহন করতে পারে। তাহলে আমি অ্যান্টিবায়োটিকটা না দিয়ে যদি প্যারাসিটামলটা 4 ঘন্টা পরে দিই, কারণ আমার যত 102 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি বা আধা ঘন্টা ভালো থাকে সাবস্টিটিউট দিলে, সেক্ষেত্রে যখন জ্বরটা ডাউন হয় না তখন আমরা অ্যান্টিবায়োটিক দিই। অনেক সময় দেখা যায় অ্যান্টিবায়োটিকও কিন্তু কাজ করে না। কিন্তু একটা জ্বর আপনাকে বুঝতে হবে 72 ঘন্টা অপেক্ষা করবেন এবং আপনাকে 5 থেকে 7 দিন অপেক্ষা করতে হবে, এটা ধীরে ধীরে ডাউন হবে। আপনি এই ক্ষেত্রে কি মেডিসিনটা দিবেন? ডেঙ্গুর মূল চিকিৎসা হচ্ছে জাস্ট প্যারাসিটামল, ফল ফ্রুট খাওয়া, বেশি করে পানি খাওয়া যথেষ্ট। যদি আপনার কারো যদি এরকম জ্বর থাকে তাহলে আপনি জিঙ্ক একটা গ্রুপ ওষুধ রয়েছে, জিঙ্কটা চুজ করবেন। প্যারাসিটামলটা আপনি প্রতি 4 ঘন্টায় চালাবেন। যদি আপনার সর্দি কাশি থাকে তাহলে আপনি অ্যান্টিহিস্টামিন জাতীয় একটা ওষুধ চুজ করবেন, গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন। যদি আপনার কাশি থাকেন, যদি শ্বাসকষ্ট না থাকে তাহলে আপনি অ্যাম্ব্রক্সল বা মিরাটেপ গ্রুপের একটি সিরাপ আপনি চুজ করতে পারেন। আশা করি আপনি সুস্থ হয়ে দ্রুত ফিরবেন। কিন্তু আপনি অ্যান্টিবায়োটিক খেলে আপনি ভালো হবেন ঠিক আছে, কিন্তু আপনি 1 মাস পর্যন্ত আপনার মাথা মেন্টালিটিভাবে থাকবে, কোনো কাজ করবে না, আপনি আরও অসুস্থ থাকবেন। যার কারণে এই ওষুধটা আপনার জন্য প্রযোজ্য নয়। আমি কিন্তু যে কথাটি বললাম আপনাদেরকে মনে রাখতে হবে যে যদি আপনার ইন্টারনাল ব্লিডিং হয়, যদি ইন্টারনাল ব্লিডিং বা জিআই ব্লিডিং হয়, আপনি কোথায় যাবেন? আপনি ডাইক্লোফেনাক কখনো মুখস্থ ব্যবহার করবেন না। আমি অনেক রুগী পেয়েছি আমার এলাকায়ও, কিন্তু ডাইক্লোফেনাক ব্যবহারের ক্ষেত্রে অনেক সাইড এফেক্ট দেখা দিয়েছেন। যেহেতু আপনার যদি ইন্টারনাল ব্লিডিং বা মুখ দিয়ে যে কোনো জায়গা দিয়ে বের হওয়া, আর যদি আপনার জিআই ব্লিডিং হয়, আপনি কোথায় যাবেন? আমার অন্তরের যদি ব্লিডিং হয়, এই ডাইক্লোফেনাক ঝুঁকির মধ্যে রয়েছে। তো এখানে তো আমরা তো সবাই এখন ব্যবসা করার জন্য কাজ করি, কিন্তু রোগী ভালো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বিশ্বাসের উপরে, কিন্তু মেডিসিনের উপরে ভালো হচ্ছে না। এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ফল ফ্রুট এবং বেশি করে পানি খাবেন এবং
প্যারাসিটামলটা নিয়ম করে খাবেন, ইনশাল্লাহ আপনি 7 দিনে সুস্থ হবেন। আর অ্যান্টিবায়োটিক খেলে আপনার বহু রোগের কারণও হতে পারে, এমনকি আপনার অ্যাকিউট মেনিনজাইটিস ডেভেলপ করতে পারে ব্রেনে। যদিও বা আমরা মেনিনজাইটিস না থাকলেও কিন্তু অ্যান্টিবায়োটিক কিন্তু অ্যাকিউট মেনিনজাইটিস কিন্তু ডেভেলপ করে দেবে ব্রেনে। মাথা বরবর, মাথা প্রচণ্ড ব্যথা, বা 1 বছর 2 বছর গিয়ে মাথা ব্যথাটা উঠলো, জীবন আমার মাথা ব্যথা ছিল না, কেন মাথা ব্যথা হলো? কিন্তু ওই যে আপনার অ্যান্টিবায়োটিকটা আপনাকে কাজ করেছে অনেক বছর আগে। যেমনটা আমি বুঝতে পারছি, আপনি নামাজ পড়তেছেন কিন্তু একটা সিজদে কিন্তু আল্লাহ আপনার কি করবে? কবুল করবে। কিন্তু আপনি সারা বছর কাটলেও আপনি কখনো এই নামাজের ফলাফল পাচ্ছেন না, আপনি এটা কখনো বলতে পারবেন না। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যে আপনি এই নামাজ পড়লে আপনি কিয়ামতের দিন এর প্রতিদান পাবেন, পৃথিবীতে না পড়ে। ঠিক তদ্রূপ মেডিসিন এমন একটা জিনিস, আপনাকে আজকে কোনো সাইড এফেক্ট দেখালো না বা আজকে কোনো অপকার দেখালো না, কিন্তু এমন একটি সময় আসবে ওই ওষুধটা আপনাকে সাইড এফেক্ট করবে, এটার প্রতিফলন আপনাকে ভোগ করতে হবে, এটা বুঝতে হবে আপনাকে।